আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বন্ধুরা, আজকে তোমাদের সাহিত্য কণিকা বইয়ের ভাব ও কাজ কাজী নজরুল ইসলামের লেখা প্রবন্ধটি পড়ব। তো চলো আমরা শুরু করে দেই। ভাব ও কাজ কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। তো তোমাদেরকে বইগুলো সুন্দর করে দাগিয়ে পড়তে হবে যাতে তোমরা এমসিকিউ এবং ক খ এর উত্তর করতে পারো। তারপরে দেখো কি বলা হচ্ছে। ভাবে আর কাজের সম্বন্ধটা খুব নিকট বোধ হইলেও আদতে এই জিনিস দুইটা কিন্তু আসমান জমিন তফাত। ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো। তো দেখো এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ভাব জিনিসটাকে পুষ্পবিহীন সৌরভের মতো তুলনা, দেখো প্রশ্নটা এরকম হতে পারে যে ভাব জিনিসটাকে কিসের সাথে তুলনা করেছেন কাজী নজরুল ইসলাম? তো এটা পুষ্পবিহীন সৌরভের মতো, একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প, ইহা যেন কেহ না মনে করিয়া না বসেন। কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়। তো দেখো ভাবকে রূপ দেয় কে? কাজ। এটা একটা প্রশ্ন হতে পারে, বা কাজ কাকে রূপ দেয়? ভাবকে রূপ দেয়, ইহা সম্পূর্ণভাবে বাস্তব জগতের। তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা নহে। ভাব জিনিসটা খুবই ভালো। মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়ে তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না, বিশেষ করিয়া আমাদের এই ভাব পাগলা দেশে। কিন্তু শুধু ভাব লইয়াই থাকিব, লোককে শুধু কথায় মাতাইয়া মশগুল করিয়া রাখিব, এও একটা মস্ত বদখেয়াল। এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। তাছাড়া ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরমাগরম কার্যসিদ্ধ করিয়া লওয়া না হয়, তাহা হইলে পরে সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়। অবশ্য এখানে কার্যসিদ্ধ মানে স্বার্থসিদ্ধ নয়। যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন তাহার নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হইবে। তো দেখো, যিনি বাঁশি বাজাইয়া ভাবের বাঁশি বাজাইয়া জনগণকে নাচাইবেন তাকে কি হতে হবে? নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হইবে। তিনি লোকদিগের সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য, নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য নয়। তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য ও কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে, নতুবা বানভাসির পর পলি পড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারে কাদা ঢাকা পড়িয়া যাইবে। এই জন্য কেহ কেহ বলেন যে লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ। দেখো আমরা একটু কালারটা চেঞ্জ করে নেই। কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত ইহা হইতে সুফল না ফলিয়া কুফলে ফলে। আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্য ক্ষেত্র তৈয়ার মানে কি? তৈয়ার মানে তৈরি, তৈয়ার রাখিয়া তবে লোকদিগকে সোনার কাঠির ছোঁয়া দিয়া জাগাইয়া তুলিতে হইবে, নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহারাও অনর্থক জাগিয়েছে, কোনো কার্য করিবার নাই, তখন মহাবিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে এবং তখন আর জাগিলেও জাগিবে না। কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেহই তুলিতে পারিবে না। তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো, সে ঘুম ঢোল কাশি বাজিয়া ভাঙানো বিচিত্র নয়। তো দেখো কার ঘুম, দেখো এখানে কুম্ভকর্ণের নিদ্রা ভালো, সে ঘুম ঢোল বাসি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয়। এই কথাটা একটা মস্ত সত্যি, তাহা একদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি। এই যে সেদিন একটা হুজুগে মাতিয়া হুড় করিয়া হাজার কতক স্কুল কলেজে ছাত্রদল বাহির হইয়া আসিল, কই তাহারা তো তাহাদের এই সৎ সংকল্প, এই মহৎ ত্যাগকে স্থায়ী রূপে বরণ করিয়া লইতে পারিল না। কেন এমন হইল? একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করিতে গিয়া স্পিরিটকে কি বিশ্রী ভাবেই না মুখ ভ্যাংসানো হইল। যাহারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটু নামের জন্য বা বদনামের ভয়ে এমন করিয়া তাহাদের স্পিরিট বা আত্মার শক্তি পবিত্রতা নষ্ট করিল, তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনি করিয়া বাহির হইয়া আসিতে পারিবে? আজ যাহারা মুখে চাদর জড়াইয়া কল্লাকর তক্ত বিশ্ববিদ্যালয়ে আবার মুখটি চুন করিয়া ঢুকিল, কাল দেশে সত্যিকার ডাক আসিলে তাহারা কি আর তাহাকে সাড়া দিতে পারিবে? হঠকারিতা করিয়াই এমন যে ভোগটা ভুগিল বা ভ্রম করিল, তাহারাই অনুশোচনাটি তাহারা কিছুতেই মন হইতে মুছিয়া ফেলিতে পারিবে না। বাহিরে যতই কেন লাপরোয়া ভাব দেখাক না, এখন সত্যিকারের ডাক শুনিয়া প্রাণ চলিলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারিবে না।
এই রূপে আমরা আমাদের দেশের প্রাণশক্তি এই তরুণদের স্পিরিটটাকে কুব্যবহার আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতা সাধনী করিতেছে না কি? রাগিবার কথা নয়, এখন ইহা রীতিমতো বিবেচক সাপেক্ষ। আমাদের এই আশা ভরসের স্থল যুবকগণ এত দুর্বল হইল কিরূপে, বা এমন কাপুরুষের মতো ব্যবহারই বা করিল কেন? সে কি আমাদেরই দোষে নয়? সাপ লইয়া খেলা করিতে গেলে তাহাকে দস্তর মতো সাপুরে হওয়া চাই, শুধু একটু বাঁশি বাজাইতে পারিলেই চলিবে না। আর যদি সত্যিকার কর্মী থাকিত দেশে, তাহা হইলেই এমন সুবর্ণ সুযোগ মাঝ মাঠে মারা যাইত না। ত্যাগী অনেক আছেন দেশে, কিন্তু কর্মীর অভাবে বা তথাকথিত কর্মীর নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজে আর কোনো অর্থ দিতে চাহেন না, বা অন্য কোনরূপ ত্যাগ করিয়া স্বীকার করিতেও রাজি নন। কি করিয়া হইবেন? তাহারা তাহাদের চোখের সামনে দেখিতেছেন যে কত লোকের কত মাথার ঘাম পায়ে ফেলার ধন দেশের নামে, কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোকে নিজেদের উদর পূর্ণ করিতেছে। যাহারা সত্যিকার দেশকর্মী, সে বেচারারা সত্যি কথা স্পষ্টভাবে বলিতে গিয়া এইসব কর্মীর কারচুপিতে পুয়াল চাপা পড়িয়া গিয়াছে। বেচারারা এখনো ভালো বলিতে গেলেও এই সব মুখোশ পরা ত্যাগী মহাপুরুষগণ হট্টগোল বাঁধাইয়া লোককে সম্পূর্ণ উল্টো বুঝাইয়া দিয়া তাহাকে একদম খেলো, ঝুটা ইত্যাদি প্রমাণ করিয়া দেন। সহসাধারণের সরল মন এসব না ধরিতে পারার দরুন তাহাদের মন অতি অল্পেই এই সত্যিকার কর্মীর বিরুদ্ধে বিষাইয়া উঠে। 10 চক্রে ভগবান ভূত কথাটা মস্ত বড় সত্য কথা। তো দেখো, কত চক্রে 10 চক্রে ভগবান ভূত, এটা থেকে তোমাদের খ নম্বরে প্রশ্ন আসবে যে 10 চক্রে ভগবান ভূত কথাটার দ্বারা আমরা কি বুঝি। তারপরে তাহা হইলে এখন উপায় কি? এক সহজ উপায় এই যে এখন হইতে জনসাধারণ বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহম্বল হইয়া কাণ্ডা কাণ্ডা ভালো মন্দ জ্ঞান হারাইয়া না ফেলা। আমরা বলিব, ভাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারাইও না। তাহা হইলে তোমাদের পতন, তোমাদের দেশের পতন, তোমার ধর্মের পতন, মনুষ্যত্বের পতন। ভাবের দাস হইও না, ভাবকে আবার দাস করিয়ালো। ভাবের দাস হইও না, ভাবকে তোমার দাস করিয়ালো। কর্মের শক্তি আনিবার জন্য ভাব সাধনা করো, স্পিরিট বা আত্মার শক্তিকে জাগাইয়া তোলো, কিন্তু এই বলিয়া কর্মকে হারাইও না। অন্ধের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতন পেছন ধরিয়া চলিও না। নিজের বুদ্ধি, নিজের কর্মশক্তিকে জাগাইয়া তোলো। তোমার এই ব্যক্তি স্বাতন্ত্র্যই দেশকে উন্নতির দিকে, মুক্তির দিকে আগাইয়া লইয়া যাইবে। এইসব জিনিস ভাব আবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না, কোমরে বাঁধিয়া কার্যে নামিয়া পড়িতে হইবে, এবং নামিবার পূর্বে ভালো করিয়া বুঝিয়া সুঝিয়া দেখিয়া লইতে হইবে ইহার ফল কি। শুধু উদ্মসারের মতো দেয়ালের সঙ্গে গা ঘেঁষাইয়া নিজের চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র। দেয়ালের প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া আছেন। তোমার বন্ধন এই সামনের দেয়ালকে ভাঙিতে হইলে একেবারে তাহার ভিত্তি মূলে শাবল মারিতে হইবে। আবার বলিতেছি, আর ভাবের ঘরে চুরি করিও না, আগে ভালো করিয়া চোখ মেলিয়া দেখো। কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা অগ্রে মানে পূর্বে বা আগে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না। মনে রাখিও, তোমার স্পিরিট বা আত্মাশক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অহংকার নেই, অধিকার নেই। তাহা পাপ এবং মহাপাপ। শব্দার্থ ও টিকা। আসমান, আসমান মানে কি? আসমান মানে আকাশ, এটা আমরা জানি। জমিন মানে মাটি বা ভূপৃষ্ঠ। কবজা মানে আয়ত্তে বা অধিকারে। মশগুল, মগ্ন বা বিভোর। বদখেয়াল, খারাপ চিন্তা, খারাপ আচরণ। দাদ, প্রতিশোধ বা প্রতিহিংসা। কর্পূর, বৃক্ষরস থেকে তৈরি গন্ধদ্রব্য বিশেষ, যা বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয়। ঋষি, ঋষি মানে শাস্ত্রজ্ঞ, তপস্বী, মুনি, যোগী। বানভাসী, বন্যায় ভাসানো, বন্যায় মানে যাদেরকে ভাসিয়ে নিয়ে যায়, বা বন্যায় যাদের ভাসিয়ে আনে। বন্দোবস্ত, ব্যবস্থা বা আয়োজন, অনর্থক, ব্যর্থ, নিষ্ফল, অকারণ। কুম্ভকর্ণ, তো দেখো কুম্ভকর্ণ রামায়ণে বর্ণিত রাবণের ছোট ভাইয়ের নাম। তো কুম্ভকর্ণ কার নাম ছিল? রামায়ণে বর্ণিত রাবণের ছোট ভাইয়ের নাম ছিল। সে এক নাগারে 6 মাস ঘুমাতো। এখানে যে খুব ঘুমায় বা সহজে যাকে জাগানো যায় না। হুজুগ, হুজুগ মানে সাময়িক আন্দোলন, জনরব বা গুজব। সংকল্প, প্রতিজ্ঞা বা শপথ। স্পিরিট, ইংরেজি স্পিরিট শব্দটির অর্থ হচ্ছে উদ্দীপনা, উৎসাহ, শক্তি। এ প্রবন্ধে আত্মার শক্তির পবিত্রতা অর্থে স্পিরিট শব্দটি ব্যবহার করা হয়েছে। কল্যাণকর, পূর্ব বা পরদিনের নাম। এখানে পূর্বের দিন অর্থে লাপরোয়া, গ্রাহ্য না করা,
দম্ভর মতো, রীতিমতো, যথেষ্ট, নিতান্ত। সুবর্ণ, সোনা, স্বর্ণ, পুয়াল, খড়। তো দেখো এটা থেকে খ নাম্বার প্রশ্ন আসতে পারে 10 চক্রে ভগবান ভূত। 10 জনের চক্রান্তে সাধু ও অসাধু প্রতিপন্ন হতে পারে, বহু লোকে ষড়যন্ত্র অসম্ভব সম্ভব হয়। কাণ্ডাকাণ্ড, ন্যায় অন্যায়, ভালো মন্দ, উদ্মসার, বন্ধন মুক্ত সার, প্ররোচনা, উস্কানি বা উত্তেজনা সৃষ্টি। এবার হচ্ছে আমাদের পাঠ্যের উদ্দেশ্যটা কি। এই প্রবন্ধে পাঠ করে শিক্ষার্থীরা মহৎ কাজের জন্য অনুপ্রাণিত হবে, শুধুমাত্র ভাবের উচ্ছলে উদ্দীল হওয়া নয়। ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্যোগের প্রয়োজনে সম্পর্কে সচেতন হবে। পাঠ পরিচিতি। তো দেখো পাঠ পরিচিতি কি বলতেছে। ভাবকাজ প্রবন্ধটি কোথা থেকে নেওয়া? যুগবাণী গ্রন্থ থেকে নেওয়া। এটা কিন্তু ক নম্বরে বা এমসিকিউর জন্য আসতে পারে। ভাব ও কাজের মধ্যে অনেক পার্থক্য। মানুষকে উদ্ধত করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম, কিন্তু শুধু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না, তার জন্য কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের দরকার হয়। ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহা ছাড়া যে কোনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। এই রচনাটিতে লেখক দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন। এবার আমাদের লেখক পরিচিতি। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24শে মে, 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলায়, দেখো কোথায়, বর্ধমান জেলার আসানসোল মহকুমা চারুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। 10ম শ্রেণীর ছাত্র থাকাকালীন প্রথম মহাযুদ্ধ শুরু হয়। তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন, এজন্য তাকে বিদ্রোহী কবিতা বলা হয়। তো তোমরা ইন্টারে যখন উঠবা তখন বিদ্রোহী কবিতাটা পাবা। বলবীর বল উন্নতম মশির, শিরিনিহারি আমারই নত শিরই শিখর হিমাদ্রির। তো তোমরা যারা চাও এটা ইন্টারনেট থেকে পড়ে নিতে পারো, বা যাদের কাছে বই আছে তারা পড়ে নিবা। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প সাহিত্যের বিভিন্ন শাখায় নজরুলের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি সাম্যবাদী চেতনা ভিত্তিক কবিতা, শ্যামাসঙ্গীত, ইসলামী গান ও গজল লিখেছেন। কবিতা ও গানে বহুল পরিমাণে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। মাত্র 43 বছর বয়সে, কয় বছর বয়সে? 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং সাহিত্য সাধনার ছেদ ঘটে। 1972 সালে বাংলাদেশ সরকারের উদ্যোগে কবিকে বাংলাদেশে আনা হয়। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ও 21 পদক লাভ করেন। তিনি আমাদের জাতীয় কবি। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিশেরবাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্দুল হিন্দোল, চক্রবাগ, উপন্যাস মৃত্যুক্ষুধা, কুহেলিকা, গল্পগ্রন্থ ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, প্রবন্ধ, যুগবাণী, রুদ্রমঙ্গল, নাটক ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। কাজী নজরুল ইসলাম 1976 সালে 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তারপর দেখো ভাবকাজ লেখাটি কোন ধরনের সাহিত্য? এটা হচ্ছে আমাদের প্রবন্ধ টাইপ সাহিত্য। তারপরে সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়। বাক্যটি কর্পূর শব্দের অর্থ কি? তো তোমরা এই যে যখন প্রবন্ধটা খুব ভালোভাবে পড়বা তখন তোমরা এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবা। আমি তোমাদের জন্য উত্তর দিচ্ছি না। তারপরে দেখো 3 নাম্বার, এখানে দেখো এটা উত্তর প্রশ্নটি একটু ভিন্ন ধরনের। এখানে আমাদের 3টা অপশন থাকে, 1, 2, 3। এখানে যে কোনো একটা সঠিক হতে পারে। 1 নাম্বারটা সঠিক হতে পারে, 2 নাম্বারটা সঠিক হতে পারে, বা 3 নাম্বারটা সঠিক হতে পারে, অথবা 1 ও 2 সঠিক হতে পারে, 1 ও 3 সঠিক হতে পারে, 1 ও 2, 1 ও 3, অথবা 2 ও 3। যে কোনো একটা সঠিক হতে পারে, অথবা 3টাই সঠিক হতে পারে। 1, 2, 3, 3টাই সঠিক হতে পারে। যেটা সঠিক সেটা তোমাদের উত্তর দিতে হবে। এখানে দেওয়া আছে দেখো, 1 ও 2 সঠিক নাকি 1 ও 3 সঠিক নাকি 2 ও 3 সঠিক নাকি 3টাই সঠিক, এটা তোমাদেরকে উত্তর দিতে হবে। তারপরে এরকম উদ্দীপক টাইপের থাকবে, সেখান থেকে তোমাদের প্রবন্ধ বা গল্পের আলোকে এগুলোর অ্যান্সার দিতে হবে। তো আমি তোমাদের জন্য আর অ্যান্সারটা দিচ্ছি না, তোমরা এটা বুঝে অ্যান্সারটা করে নিবা। যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনগণকে নাচাবেন তাকে কেমন হইতে হবে? তো এই যে আমরা যখন পড়েছি তখন আমরা কিন্তু সুন্দর করে দাগিয়ে পড়েছিলাম। তো তোমরা আরো ভিতরে অনেক কোশ্চেন আছে, তোমরা দাগিয়ে নিবা। তো দেখো এখান থেকে, যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাইবেন তাহাকে কি হতে হবে? নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হবে। এই যে আমাদের ক নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল।
তারপরে খ নাম্বার, উদ্দীপকে স্ত্রীর বার্তা শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন কেন? তো তোমরা যখন প্রবন্ধটা ভালো করে পড়বা তোমরা এটার উত্তর দিতে পারবা। তারপরে গ নাম্বার এবং ঘ নাম্বার তোমাদের প্রবন্ধ, কবিতা অথবা গল্প আর হচ্ছে উদ্দীপকের সাথে সংমিশ্রণ করে অ্যান্সার দিতে হবে। তো ক নাম্বার প্রশ্নের জন্য 1 মার্ক, খ নাম্বারের জন্য 2 মার্ক, গ নাম্বারের জন্য 3 মার্ক এবং ঘ নাম্বারের জন্য 4 মার্ক। টোটাল 10 মার্কের পরীক্ষা। টোটাল 10 মার্কের পরীক্ষা হবে। তোমাদের এখান থেকে সর্বমোট মনে হয় 7টা করে সৃজনশীল থাকবে, 7টায় 70 মার্ক, যেখানে তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। আর 30টা এমসিকিউ থাকবে, 30টা এমসিকিউতে 30 মার্ক, সেখানে সময় থাকবে 30 মিনিট। মোট 3 ঘন্টায় পরীক্ষা 100 মার্কের। আর তোমার একটা সৃজনশীলের জন্য হাতে সময় থাকবে 21 মিনিট সামথিং। তো তোমাদেরকে সুন্দর করেই পড়তে হবে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।